সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। অনলাইন শ্রেণী কার্যক্রমের আজকের আলোচনায় আমি আছি তোমাদের সঙ্গে। আমি মোসাম্মদ মাহরুফা খাতুন। তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। তোমরা জানো যে এই কোর্সটা অনার্স ফার্স্ট ইয়ারের অন্তর্ভুক্ত। যদিও অনার্স ফার্স্ট ইয়ারের অন্তর্ভুক্ত, কিন্তু তোমরা সবাই সব ইয়ারের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করতে পারবে। শুধুমাত্র এই কোর্সটা নয়, বাংলা সাহিত্যের সব কোর্সে তোমরা সব ইয়ারের স্টুডেন্টরাই এতে অংশগ্রহণ করতে পারবে। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের সাথে এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে। আমি কিন্তু ঘরে অবস্থান করছি, নিশ্চয় তোমরাও করছো। তো আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। আমি কি বলেছি যে তোমাদের সাথে আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। তো বাংলা সাহিত্যের ইতিহাস আলোচনার শুরুতে আমি যেটা বলবো যে ইতিহাস বলতে আমরা আসলে কি বুঝি। এক কথায় বলতে গেলে ইতিহাস সেটাই যা অতীতে ঘটে যাওয়া ঘটনাবলীর বিবরণ, এবং এই বিবরণটা অবশ্যই লিখিত হতে হবে। এবং এই ইতিহাস হতে পারে মানব সভ্যতার, হতে পারে শিল্পায়নের, হতে পারে বিজ্ঞানের, হতে পারে সাহিত্যের, হতে পারে সংস্কৃতির, হতে পারে কোনো জাতিগোষ্ঠীর। তো আজকে যেহেতু আমি বলেছি যে বাংলা সাহিত্যের ইতিহাস, তো আমার আলোচনার বিষয়টাই হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসকে নিয়েই। একটি দেশের যেমন একটি ইতিহাস থাকে, কিংবা একটি ভাষার যেমন ইতিহাস থাকে, একটি জাতির যেমন ইতিহাস থাকে, তেমনিভাবে একটি সাহিত্যেরও ইতিহাস থাকে, এবং এই সাহিত্যের ইতিহাসটা অবশ্যই লিখিত আকারে পাওয়া যায়। আমাদের ইতিহাসের দিকে, বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব যে এই ইতিহাসটা লিখিত আকারে পাওয়া গিয়েছে খুব বেশি কাল আগে নয়। এটা আমরা প্রথমে দেখতে পাই 1896 সালে ডক্টর দীনেশচন্দ্র সেন প্রথম বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে একটি গবেষণাধর্মী বই রচনা করেন। এরপরে আরও অনেকেই বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর সুকুমার সেন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ভূদেব চৌধুরী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং এরপরে একেবারে এই যুগে এসে আমরা যদি দেখি তাহলে ডক্টর অকিল আহমদ প্রমুখ ব্যক্তিরা বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। এবং যারা ইতিহাস নিয়ে আলোচনা করেছেন কিংবা ইতিহাস প্রণয়ন করেছেন, তারা প্রথমে যেটা করেছেন যে বাংলা সাহিত্যের একটি যুগ বিভাগ, অর্থাৎ বাংলা সাহিত্যকে একটি নির্দিষ্ট যুগে বিভাজন করে গিয়েছেন। তারা এই বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথমত প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো এবং এই তিনটা যুগকে তারা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ করেছেন। তো আমরা প্রাচীন যুগের দিকে যদি তাকাই, তাহলে দেখব যে প্রাচীন যুগের সময়সীমা 650, মতান্তরে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 650 এখান থেকে শুরু করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং 950 থেকে শুরু করেছেন ডক্টর সুকুমার সেন এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তবে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এটাই হচ্ছে সর্বজন স্বীকৃত। তারপর মধ্যযুগ শুরু হয়েছে 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং আধুনিক যুগ শুরু হয়েছে 1800 থেকে বর্তমান কাল অবধি পর্যন্ত। এই যে তিনটা যুগ বিভাগ, এই যুগ বিভাগটা কিসের ভিত্তিতে করা হয়েছে? আসলে বাংলা সাহিত্যের যে নিদর্শনগুলো পাওয়া গিয়েছিল, এই নিদর্শন পাওয়ার ভিত্তিতে তারা এই যুগ বিভাগটা করে গিয়েছে। তো আমি প্রাচীন যুগ নিয়ে আলোচনা করব না, কারণ প্রাচীন যুগটা আমি ক্লাসরুমে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আমি আজকে আলোচনা করব মধ্যযুগ। কিন্তু একটিমাত্র ক্লাসে মধ্যযুগ আলোচনা করে শেষ করা সম্ভব না, কারণ মধ্যযুগের বিস্তৃতি অনেক ব্যাপক। তো আজকে আমি তোমাদের সঙ্গে মধ্যযুগের শুরুতেই অন্ধকার যুগ বলে একটা যুগকে অভিহিত করা হয়েছে, সেই যুগ নিয়ে আলোচনা করব। আমাদের ইতিহাস প্রণেতারা প্রায় সবাই একমত যে 1200 থেকে 1350 এই 150 বছর অন্ধকার যুগ বলে তারা চিহ্নিত করে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, তারা কেন এই যুগটাকে অন্ধকার যুগ বলেছেন, কিংবা এই অন্ধকার যুগ বলার পিছনের কারণটা কি?
প্রথমে যদি আমরা আসি অন্ধকার যুগ, তাহলে এই অন্ধকার যুগ বলতে আমরা কি বুঝি? ইংরেজিতে যাকে বলা হচ্ছে দ্য ডার্ক এজ বা এজ অফ ডার্ক। অন্ধকার যুগ সাধারণ অর্থে অন্ধকার যুগ বলতে আমরা বুঝি যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি। এবং এই যুগটা যে একটা নিয়ে অনেক লম্বা সময় ধরে তা কিন্তু না, একটা নির্দিষ্ট সময় ধরে এই যুগের আমরা দেখতে পাই। তাহলে অন্ধকার যুগ বলতে কি বলবো? আমরা বলবো যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি। কিন্তু সাহিত্যের অন্ধকার যুগটা আসলে কি, কিসের ভিত্তিতে? আমাদের সাহিত্য বিষয়ক যারা গবেষণা করেছেন তারা বলছেন যে এটা অন্ধকার যুগ। তারা যেটা বলেছেন যে আসলে এই যুগে কোনো সাহিত্য নিদর্শন পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি সে বিষয়ে তারা বলেছেন। তবে তার আগে, এই কথা বলার আগে আমি একটু বলতে চাই যে 1200 খ্রিস্টাব্দ, এই যে অর্থাৎ মধ্যযুগের শুরুতে আমরা মুসলিম শাসনের গোড়াপত্তন দেখতে পাই। তার আগে সেন বংশের রাজারা এই বঙ্গদেশটাকে শাসন করেছেন এবং সেন বংশের রাজারা প্রায় 100 বছর বঙ্গদেশ শাসন করেছেন। এবং মধ্যযুগের শুরুতে সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেন রাজত্ব করেছিলেন। শৌর্য বর্জ্যে লক্ষণ সেন কোনো অংশেই কম ছিলেন না। কিন্তু মধ্যযুগের শুরুতে লক্ষণ সেন একেবারে বৃদ্ধপ্রায় অবস্থায় ছিলেন, তাই তার তেমন কোনো ক্ষমতা কিংবা কোনো কিছুর বিরুদ্ধে প্রতিরোধ করার অবস্থায় তিনি ছিলেন না। তো এই সুযোগে আমরা দেখতে পাই যে দিল্লি সালতানাতের তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1203 মতান্তরে 1204 খ্রিস্টাব্দে মাত্র 17 জন সৈন্য নিয়ে তিনি নদী আক্রমণ করেন। এখন প্রশ্ন আসতে পারে যে মাত্র 17 জন সৈন্য নিয়ে কীভাবে তিনি নদী আক্রমণ করেন? এখানে মজার একটা বিষয় যে আমরা দেখতে পাই যে ইখতিয়ার উদ্দিন সৈন্য নিয়ে নদীতে প্রবেশ করেছিলেন, তিনি কিন্তু প্রবেশ করে সরাসরি আক্রমণ করেননি। তিনি নদিয়াতে প্রবেশ করেছিলেন একজন ব্যবসায়ী হিসাবে, অর্থাৎ ঘোড়া কেনা বেচার একজন ব্যবসায়ী হিসাবে তিনি এখানে প্রবেশ করেছিলেন। এবং তিনি যেদিন নদিয়াকে আক্রমণ করেন সেদিন লক্ষণ সেন দুপুরের খাবাররত অবস্থায় ছিলেন এবং তার সৈন্যবাহিনী কিংবা অন্যান্য সৈন্যরাও একেবারে নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করছিলেন। তারা ভাবতেও পারেনি যে এই সময় আক্রমণ হতে পারে। ঠিক সেই সময় বখতিয়ার উদ্দিন আক্রমণ করেন এবং নদিয়া দখল করেন। এর প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে লক্ষণ সেন নদিয়া থেকে নদীপথে পূর্ববঙ্গে পালিয়ে যান এবং পূর্ববঙ্গের বিক্রমপুরে তিনি অবস্থান গ্রহণ করেন এবং তার শেষ জীবন পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করেন। তো এইভাবে ইখতিয়ার উদ্দিনের মাধ্যমে বঙ্গদেশে মুসলিম শাসনের গোড়াপত্তন শুরু হয়ে যায়। তো এখানে একটু বলতে চাই যে সেন বংশের রাজারা ছিল হিন্দু ধর্মাবলম্বী এবং তারা হিন্দু ধর্মের ও সংস্কৃতির ধারক এবং বাহক ছিলেন। স্বাভাবিকভাবে তারা সে সংস্কৃতির সাহিত্যের চর্চা করতেন। অন্যদিকে যখন মুসলিম শাসনের গোড়াপত্তন শুরু হয়ে গেল তখন দেখা গেল যে এই মুসলিম শাসকরা ছিলেন আরবি ফার্সি ধর্ম ও সংস্কৃতির ধারক এবং বাহক। স্বাভাবিকভাবে দুই ধর্মাবলম্বী মানুষদের মধ্যে একটা সংঘর্ষ দেখা দিল। তো আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে এটা সুস্পষ্টভাবে দেখতে পাবো যে একটি প্রতিষ্ঠিত শক্তিকে উৎখাত করে যখন নতুন একটি শক্তির উদ্ভব ঘটে তখন সেখানে সামাজিক, রাজনৈতিক, সাহিত্যিক, সাংস্কৃতিক একটি সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। বিশেষ করে যদি ভিন্ন জনগোষ্ঠীর দুটি জাতির আমরা দেখা পাই তাহলে সেখানে সংঘর্ষটা আরও বেশি প্রকট হয়ে যায়। তো আমরা মধ্যযুগের শুরুতে এই জিনিসটাই লক্ষ্য করি এবং এই সব প্রেক্ষিতে এবং আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার যে ওই সময় যারা সাহিত্য সংস্কৃতি নিয়ে চর্চা করতেন তারা সবাই কোনো না কোনো রাজার কিংবা উচ্চ স্থানীয় ব্যক্তির পৃষ্ঠপোষকতায় তারা সাহিত্য চর্চাটা করতেন। তো
মুসলিম শাসনের শুরুতেই যেহেতু তারা আরেকটা কথা বলে রাখি যে লক্ষণ সেনের রাজসভায় কিন্তু নবরত্ন ছিলেন এবং তারা প্রায় সবাই কোনো রাজন্য বর্গের পৃষ্ঠপোষকে তাদের সাহিত্য চর্চাটা করেছিলেন। কিন্তু যখন মুসলিম শাসনটা শুরু হয়ে গেল তখন সম্ভবত এটা ধরে নেওয়া যায় যে সম্ভবত তারা মুসলিম শাসকদের কারোর অধীনে সাহিত্য চর্চা করার হয়তো বা সাহস পায়নি কিংবা অনুপ্রেরণাটা পায়নি। এই কারণে হয়তো সাহিত্য চর্চাটা কিছুটা হলেও পিছিয়ে গিয়েছিল, কিন্তু একেবারে যে সাহিত্য চর্চাটা হয়নি সেটা বলাটা সম্ভবত ভুল হবে। তো যাই হোক, এই যে মুসলিম শাসকদের আগমনের কারণে ওই সময় ওই পরিস্থিতিতে কি অবস্থার সৃষ্টি হয়েছিল সেগুলিরই দু একটা যুক্তি আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই এবং সেই সময়ের অর্থাৎ এই অন্ধকার যুগের যুক্তিতে অন্ধকার যুগের পক্ষে কেউ কেউ তাদের যুক্তি তুলে ধরেছেন। তার মধ্যে অন্যতম হলেন গোপাল হালদার, সুকুমার সেন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তো এই যুগ সম্পর্কে অর্থাৎ মুসলিম শাসকদের শাসন আমল সম্পর্কে গোপাল হালদার কি বলেছেন সেটা একটু আমরা দেখি। তো গোপাল হালদার বলেছেন যে তখন অর্থাৎ মুসলিম শাসন শুরু হওয়ার পর থেকে তখন বাংলার জীবন ও সংস্কৃতিতে তুর্ক আঘাতে ও সংঘাতে ধ্বংসে ও অরাজকতায় মূর্ছিত অবসন্ন হয়েছিল। খুব সম্ভব সেই সময় কেউ কিছু সৃষ্টি করবার মতো প্রেরণা পায়নি। সুকুমার সেন বলেছেন মুসলমান অভিযানের দেশের আক্রান্ত অংশে বিপর্যয় শুরু হয়েছিল। এ প্রসঙ্গে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন শারীরিক বল, সমর কুশলতা ও বীভৎস হিংস্রতার দ্বারা মুসলমানেরা অমানসিক বর্বরতার মাধ্যমে বঙ্গ সংস্কৃতির ক্ষেত্রে তামস যুগের সৃষ্টি করে। তিনি মনে করেন বর্বর শক্তির নির্মম আঘাতে বাঙালির চৈতন্য হারিয়েছিল। তো এভাবে আরও অনেকেই অন্ধকার যুগ কিংবা মুসলিম শাসনের এই যুগ সংক্রান্ত সম্পর্কে কিছু বলেছেন। তো এখান থেকে আমরা ধারণা নিতে পারি যে আমাদের ইতিহাস গ্রন্থ প্রণেতারা হয়তো এই বিষয়ে একমত হয়েছেন যে মুসলিম শাসক শুরু হওয়ার পর থেকে যে অরাজকতা শুরু হয়েছিল এর কারণে হয়তোবা ওই সময় কোনো সাহিত্য নিদর্শন পাওয়া যায়নি। কিন্তু আসলে কি কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি? এর উত্তর খুঁজতে গেলে আমরা দেখব যে ব্যাপক আকারে না পাওয়া গেলেও অল্প পরিসরে কিছু সাহিত্যিক নিদর্শন এই সময় পাওয়া গিয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ শুভদয়া এবং শূন্যপুরাণ। শেখ শুভদয়া লক্ষণ সেনের রাজসভার কবি হলাদ মিশ্র রচিত, যেটাকে বলা হয় চম্পু কাব্য। এখন চম্পু কাব্যটা কি? চম্পু কাব্যটা সেটাই যেখানে গদ্যে এবং পদ্যে মিশ্রিত লেখা হয়ে থাকে, অর্থাৎ গদ্য এবং পদ্যে সমান সমানভাবে যে কাব্য থাকে সেটাই হচ্ছে চম্পু কাব্য। শূন্যপুরাণ রামায় পণ্ডিত রচিত, এটাকেও বলা হয় চম্পু কাব্য। এছাড়া আমরা আরেকটা গ্রন্থ সম্পর্কে জানতে পারি যার নাম প্রাকৃত পৈঙ্গল, যেটা প্রাকৃতিক ভাষায় লিখিত গীতি কবিতার একটি সংকলন। এই তিনটা ছাড়া আমরা আরও কিছু আরবি ভাষায় লিখিত কিছু বইয়ের নাম কিংবা কিছু গ্রন্থের নাম আমরা জানতে পারি। যেমন কাজী রুকনউদ্দিন সমরকান্দি রচিত হাউজুল হায়াত বাহারুল হায়াত, যেটা প্রকাশিত হয়েছিল কিংবা রচিত হয়েছিল 1210 থেকে 1213 খ্রিস্টাব্দ পর্যন্ত। আরেকটি বইয়ের কথা আমরা জানতে পারি যার লেখক ছিলেন সফরউদ্দিন আবু তাওয়ামা। তিনি 13 শতকের শেষের দিকে এই গ্রন্থটি রচনা করেন এবং গ্রন্থটির নাম ছিল মাকামাত বা ইসলামী মরমিবাদ। আরেকটি ফিকাহ শাস্ত্রের কথা আমরা জানতে পারি যেটার নাম হচ্ছে নাম ই হক, যার লেখক সম্পর্কে জানা যায় না, কিন্তু তার প্রকাশিত হয়েছিল 1293 সালে। এখন আমি যে বইগুলোর কথা বললাম বা যে গ্রন্থগুলোর কথা বললাম, যে অর্থাৎ যে নিদর্শনগুলোর কথা, সাহিত্যিক নিদর্শনের কথাগুলো আমরা বললাম, এগুলো সবই পাওয়া যায় এই 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ যে 150 বছরকে বলা হচ্ছে
অন্ধকার যুগ। তাহলে আমরা দেখি যে একেবারে যে কোনো নিদর্শন পাওয়া যায়নি সে কথাটাও অনেকটা অযৌক্তিক। এখন আমরা বলতে পারি আসলে এই সময় হয়তোবা বাংলা সাহিত্যে নিদর্শন পাওয়া যায়নি, কিন্তু স্বল্প পরিমাণে আরবি, ফার্সি কিংবা সংস্কৃত সাহিত্যের নমুনা এখানে পাওয়া গিয়েছিল। তো এখন আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে শূন্যপরাণ এবং শেখ শুভোদয়। কারণ এই দুইটা বিষয় তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদের প্রায় এই দুইটা বিষয় নিয়ে টিকা লিখতে বলা হয়। প্রথমে আসি শূন্যপরাণ। শূন্যপরাণটা কি? এটা আগেই বলেছি যে রামাই পণ্ডিত রচিত এবং এটা একটি ধর্ম পূজার শাস্ত্রগ্রন্থ। রামাই পণ্ডিতের কাল অনুমানের ভিত্তিতে বলা হয়ে থাকে যে তিনি 13 শতকের সাহিত্যিক এবং তিনি শূন্যপুরাণটা যে লিখেছিলেন এটা পুরোটাই ছিল ধর্মীয় তত্ত্বের উপরে ভিত্তি করে। এবং যখন বৌদ্ধ ধর্ম প্রায় ধ্বংসের মুখে, ঠিক সেই সময় তিনি বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের এই দুইটা ধর্মের একটি যোগসূত্র স্থাপনের জন্য এই গ্রন্থটি রচনা করেছিলেন। এবং এখানে তিনি বৌদ্ধদের শূন্যবাদ এবং হিন্দুদের লৌকিক ধর্মের এই দুইটা বিষয়ের মিশ্রণ ঘটিয়েছেন। এখন প্রশ্ন দেখতে পারে যে শূন্যবাদ এবং লৌকিক ধর্ম বিষয়টা কি? এর দুইটার ব্যাপক অর্থ আছে এবং অনেক বিস্তৃত। শুধু এটুকু তোমরা জেনে রাখো যে শূন্যবাদ বলতে আসলে এক কথায় নাথিং, অর্থাৎ এই জগতের যা কিছু সবই হচ্ছে অসার। এই জগতের কোনো যে বস্তুগুলোর কিংবা যা কিছুর আমরা অস্তিত্ব অনুভব করি না কেন সেগুলো আসলে কিছুই না। পুরো সংসারটা, পুরো জগৎটাই হচ্ছে একটা শূন্যময়, অর্থাৎ পুরো জগৎটা একটি মায়া। এটাই হচ্ছে শূন্যবাদের মূল কথা। তাহলে লৌকিক ধর্মটা কি? লৌকিক ধর্মটা হচ্ছে বিভিন্ন স্থানীয় ঐতিহ্য ও লৌকিক দেবদেবীর পূজাকে কেন্দ্র করে আঞ্চলিকভাবে যে সম্প্রদায়েরা অবস্থান করে তাদের ধর্ম বিশ্বাসটাই হচ্ছে লৌকিক ধর্ম। তো তাহলে শূন্যপুরাণটা হচ্ছে কি? শূন্যপুরাণের লেখক কি বলতে চেয়েছেন যে কিংবা কি অন্তর্ভুক্ত করেছেন যে এখানে শূন্যবাদ এবং লৌকিক ধর্ম এই দুইটা বিষয়ের একটি সংমিশ্রণ ঘটিয়েছেন, অর্থাৎ হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মাঝখানে একটি সেতু বন্ধনের চেষ্টা করেছেন রামাই পণ্ডিত এই শূন্যপুরাণের মাধ্যমে। এবার আসো শেখ শুভোদয় সম্পর্কে। শেখ শুভোদয়ের যিনি লিখেছেন তিনি হলেন হলায়ুদ মিশ্র। এই হলায়ুদ মিশ্র ছিলেন লক্ষণ সেনের রাজসভার কবি। আমরা জানি যে লক্ষণ সেনের রাজসভায় নবরত্ন ছিলেন। এই নবরত্নরে একজন হচ্ছেন হলায়ুদ মিশ্র। তিনি এই কাব্যে যেটা দেখানোর চেষ্টা করেছেন সেটা হচ্ছেন লক্ষণ সেন এবং সেই সময়ের একজন পীর যার নাম শেখ শাহজালাল তাবরেজি। এই লক্ষণ সেন এবং শেখ শাহজালাল তাবরেজির অলৌকিক কাহিনী অবলম্বনে তিনি শেখ শুভোদয় গ্রন্থটি রচনা করেছেন। এতে এই কাব্যে তিনি নানা ঘটনার মাধ্যমে মুসলমান দরবেশের চরিত্র এবং আধ্যাত্ম চেতনার পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন। আমরা যদি দেখি তাহলে এখানে দেখব যে মোট 25টি অধ্যায় আছে এবং এখানে আমরা আগে বলেছি যে এটাও চম্পুকাব্য এবং চম্পুকাব্যতে গদ্য এবং পদ্যের পরিমাণটা সমান পরিমাণে থাকবে, কিন্তু এখানে আমরা দেখি যে একটু ভিন্নতা, যে গদ্যের অংশটাই বেশি এবং পদ্যের অংশটা কম। এখানে আমরা আরও দেখতে পাবো যে গদ্যের ভাষা সহজ সরল এবং পদ্যের ভাষাটা অনেকটাই কবিত্বপূর্ণ। তাহলে এগুলো থেকে আমরা জানতে পারি যে মধ্যযুগ একেবারে অসার শূন্যতা ছিলেন না কিংবা সাংস্কৃতিক বন্ধারও যুগ ছিলেন না। এখন আমরা অন্ধকার যুগের পক্ষে যুক্তি দিয়েছি এবং এই অন্ধকার যুগের বিপক্ষেও কিন্তু যুক্তি আছে এবং অন্ধকার যুগের বিপক্ষে যারা বলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর আহমদ শরীফ, ডক্টর
অকিল আহমেদ। ডক্টর অকিল আহমেদ কি বলেছেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তিনি প্রথমেই যেটা বলেছেন যে তুর্কি কর্তৃক বঙ্গ বিজয়টা ছিল প্রায় রক্তপাতহীন। কেন তিনি রক্তপাতহীন বলেছেন সে কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি যে সময় ইখতিয়ারউদ্দিন নদিয়া আক্রমণ করেন অর্থাৎ বঙ্গদেশ আক্রমণ করেন, সেই সময় লক্ষণ সেন ছিলেন প্রায় অশীতিপর বৃদ্ধ, অর্থাৎ তার কোন রকমের প্রতিরোধ করার মতো ক্ষমতা তার ছিল না। আমরা এরকম আরেকজন অথর্ব অশীতিপর বৃদ্ধ সম্রাটকে দেখতে পাই, যিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর। তো এই কারণে অকিল আহমেদ বলেছেন যে তুর্কি কর্তৃক বঙ্গ বিজয়টা ছিল রক্তপাতহীন। তিনি আরও যেটা বলেছেন যে তুর্কি বিজয় রাজনৈতিক ক্ষমতার হাত বদল মাত্র, অর্থাৎ এখানে যে বিজয়টা সংঘটিত হয়েছিল এই বিজয়টা হয়েছে শুধু এক ক্ষমতা থেকে আরেক ক্ষমতায় যাওয়া, অর্থাৎ এখানে শুধুমাত্র ক্ষমতার হাত বদল ঘটেছে, এখানে অন্য কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ অর্থ সামাজিক যে কাঠামোগত যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা এখানে ঘটেনি। তিনি আরও যেটা অকিল আহমেদ আরও বলেছেন যে ওই সময় যারা শিক্ষিত হিন্দু ছিলেন তারা সংস্কৃত এবং শিক্ষিত মুসলমান যারা ছিলেন তারা আরবি ভাষার চর্চা করতেন। তাহলে দেখা যাচ্ছে যে সেই সময় সাহিত্যিক চর্চার একটা পরিবেশ ছিল। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে বাংলা ভাষার চর্চাটা ওই সময় হয়নি, কিন্তু বাংলা ভাষা ছাড়া সংস্কৃত আরবি ভাষার চর্চা হয়েছে। তাহলে এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে বাংলা ভাষার চর্চাটা কেন হয়নি? যেহেতু সেন বংশের রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী এবং তুর্কি মুসলমানরা কোন অঞ্চল থেকে এসেছিলেন? ইরান আরব এই অঞ্চল থেকে এসেছিলেন এবং ওই অঞ্চলের ভাষায় ছিল আরবি ফার্সি, আর শিক্ষিত হিন্দুদের তাদের আভিজাত্য ভাষা ছিল সংস্কৃতি। এই কারণে বাংলার চর্চাটা খুব বেশি ওই সময় হয়নি। এবং ওই সময় আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় যে প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্য চর্চাটা ছিল উচ্চ স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে, সাধারণ শ্রেণী অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে এই চর্চাটা ছিল না, এবং যে সাহিত্যগুলো রচনা হতো সেগুলো কিন্তু উচ্চ শ্রেণীর মানুষের জন্যই রচিত হতো। তো এই যুগের সপক্ষে অকিল আহমেদ আরও যে কয়েকটি কথা বলেছেন তার মধ্যে হচ্ছে যে তুর্কি বিজয়ের পরে উচ্চ ভাষা সংস্কৃত ও আরবি ভাষার সাহিত্যিক ও ব্যবহারিক নিদর্শন ছিল। তাহলে আমরা এখানে দেখতে পাই যে শুধুমাত্র যে তারা চর্চা করতেন তা না, তারা তাদের ব্যবহারিক জীবনে এগুলো চর্চার মধ্যে রেখেছিলেন। আর আরেকটা জিনিস এখানে বলে রাখে যে শিক্ষিত শ্রেণীরা ওই সময় বাংলাকে যেহেতু গ্রহণ করেনি, বাংলা ভাষাকে যেহেতু গ্রহণ করেনি, সেই কারণে সেই যুগে বাংলা সাহিত্যের নিদর্শনটাও পাওয়া যায়নি। তাহলে এসব কথাবার্তায় আমরা যেটা জানতে পারি যে আরবি ফার্সির অল্প পরিমাণে হলেও ওই সময় আরবি ফার্সির নিদর্শন ছিল না শুধুমাত্র বাংলা ভাষার কোনো সাহিত্যিক নিদর্শন। যেহেতু অল্প পরিমাণে হলো আরবি ফার্সির এবং সংস্কৃতির নিদর্শন পাওয়া গিয়েছিল, ডক্টর অকিল আহমেদ তাই বলেছেন যে এই যুগকে কোনো ক্রমেই সাংস্কৃতিক বন্ধ্যার যুগ বলা চলে না, বরং আমরা এটা বলতে পারি যে তুর্কি বিজয়ের উত্তর প্রথম 150 বছর বাংলা ভাষার ভিত্তি গঠনের এবং বাংলা সাহিত্যের পটভূমি রচনার যুগ। সংস্কৃত ও আরবি ভাষায় শিক্ষা বঞ্চিত বৃহত্তর জনগণ দ্বারা এই ভিত্তি গঠিত ও পটভূমি রচিত হয়। তাহলে অন্ধকার যুগ সম্পর্কে আমাদের সাহিত্য নিয়ে যারা গবেষণা করেছেন কিংবা যারা কাজ করেছেন তারা যে যুক্তিগুলো দিয়েছেন কিংবা এর বিপক্ষে যারা যুক্তি দিয়েছেন সবার মতামতের আলোকে একটা কথা সুস্পষ্ট যে এখানে খুব বেশি সাহিত্যিক নিদর্শন পাওয়া না গেলেও অল্প পরিসরে সাহিত্যিক নিদর্শন পাওয়া গিয়েছে।
তাই একেবারেই অন্ধকার যুগের এই যৌক্তিকতা মেনে না নিয়ে বরং আমরা সেই ডক্টর অকিল আহমেদের মতোই বলতে পারি যে এটা বাংলা ভাষার ভিত্তি গঠনের যুগ। তাহলে আমরা মধ্যযুগের শুরুতে যে 150 বছর অন্ধকার যুগ বলা হলো সেই যুগ সম্পর্কে একটু আইডিয়া কিংবা একটু ধারণা লাভ করলাম। এরপরে যে বিষয়গুলো মধ্যযুগের সাহিত্য আলোচনায় আসবে সেগুলো হচ্ছে মঙ্গল কাব্য, মধ্যযুগের সাহিত্যিক বৈশিষ্ট্য, আরাকান রাজসভার সাহিত্য চর্চা, তারপরে নাচ সাহিত্য, জীবনী সাহিত্য প্রমুখ বিষয়গুলো। তো এরপরে যদি তোমাদের সঙ্গে ক্লাস নেওয়ার সুযোগ হয় তাহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি শেষ করব ছোট্ট একটা গল্পের মাধ্যমে। গল্পটা হচ্ছে এরকম, এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন যে আমার রাজত্বের পাশেই বিশাল একটা বাগান আছে, তোমরা 3 জনই সেই বাগানে প্রবেশ করবে এবং সেখান থেকে বিভিন্ন রকমের ফল তোমরা সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসবে। তো রাজা 3 মন্ত্রীকে 3টা বস্তা দিয়ে দিলেন এবং বললেন যে তোমরা এখন সেই বাগানে যাও। মন্ত্রী 3 জনই বাগানে প্রবেশ করলো এবং বাগানে প্রবেশ করে তারা দেখলো যে বাগানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে এবং গাছগুলো সব বিশাল আকৃতির, অর্থাৎ ফলগুলো পাড়তে হলে তাদেরকে একটু কষ্ট করে পাড়তে হবে। তো 3 জন মন্ত্রী তিন দিকে চলে গেলেন তাদের নির্ধারিত ফলগুলো সংগ্রহ করার জন্য। প্রথম মন্ত্রী সে অনেক ঘোরার পরও অত বিশাল গাছ থেকে, বড় বড় গাছ থেকে সে যখন ফল পাড়তে ব্যর্থ হলো তখন সে মনে মনে ভাবলো রাজা তো আর আমার বস্তা খুলে দেখবে না যে আমার বস্তায় আসলে কি আছে। তখন সে যে কাজটা করলো, গাছের নিচে যে খড়কুটোগুলো পড়েছিল সেগুলো দিয়ে সে বস্তাটা ভরে নিয়ে চলে আসলো। দ্বিতীয় মন্ত্রী ঠিক একইভাবে ঘুরতে ঘুরতে কিছু ফল সংগ্রহ করলো, কিছু খড়কুটো দিয়ে সে বস্তা ভরে চলে আসলো। তৃতীয় মন্ত্রী সে কিন্তু ঘুরতে ঘুরতে এবং নিজের পরিশ্রমে, নিজের চেষ্টায় সে সেই বিশাল গাছ থেকে বিভিন্ন ধরনের ফলমূল সংগ্রহ করে পুরো বস্তা ভরে সে ফিরে আসলো। 3 মন্ত্রী যখন রাজদরবারে উপস্থিত হলো তখন রাজা প্রথম মন্ত্রীকে জিজ্ঞেস করলো যে তুমি তোমার বস্তা খোলো, দেখি তুমি কি ফল নিয়ে এসেছো। তো প্রথম মন্ত্রী একটু ভয় পেয়ে গেল, কিন্তু তারপর রাজার হুকুম, বস্তা না খুলে তো উপায় নেই। তখন তার বস্তাটা যখন খোলা হলো দেখা গেল যে সে কোনো ফলই সংগ্রহ করেনি, শুধু খড়কুটো দিয়ে ভর্তি করে নিয়ে এসেছে। তখন রাজা তাকে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। এরপরে দ্বিতীয় মন্ত্রীকে যখন বলা হলো, একইভাবে বলা হলো যে তুমি তোমার বস্তা খোলো। তার বস্তা খুলে দেখা গেল যে বস্তার অর্ধেক ফল এবং অর্ধেক খড়কুটো। তখন তাকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। এরপরে তৃতীয় মন্ত্রীর পালা। তৃতীয় মন্ত্রীর বস্তা খুলে দেখা গেল যে তার পুরো বস্তাটায় বিভিন্ন ধরনের ফল দিয়ে ভরা। এতে রাজা খুশি হয়ে গেলেন এবং তাকে পুরস্কৃত করে বিদায় দিলেন। এই হচ্ছে গল্প। এবং এই গল্পের শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয়টা হচ্ছে এটাই যে কখনো কাজে ফাঁকি দিতে নেই। কাজে ফাঁকি দিলে নিজের সাথে নিজেকেই ঠকানো হয়। রাজা সেই 3 মন্ত্রীকে যে কাজটা দিয়েছিলেন, একজন তার কাজটা ঠিকমতো পালন করেনি বলে তাকে মৃত্যুদণ্ড পেতে হয়েছিল, আরেকজন তার কাজটা অর্ধেক করেছিল বলে তাকে কারাগারে নিক্ষেপ করেছিল। কিন্তু যে তার কাজটা পুরোপুরি সম্পূর্ণ করেছিল সে কিন্তু পুরস্কৃত হয়েছিল। এই গল্পটা বলার পিছনে আমার উদ্দেশ্যটা হচ্ছে, এই করোনাকালীন মুহূর্তে যেহেতু তোমরা সবাই ঘরে অবস্থান করছো,
তাই তোমরা নিজেদেরকে না ঠকিও, অন্য কাজে সময় ব্যয় না করে পড়াশোনায় মনোযোগী হবে। তোমাদের কাছে আমি জানি যে, কারণ আমাকে অনেকেই মেসেজ দিয়েছে যে ম্যাডাম আমরা তো গ্রামের বাড়িতে চলে গিয়েছি, আমাদের কাছে অনেক বই নেই। তাদের উদ্দেশ্যে বলতেছি যে তোমার এখন স্মার্টফোন আমাদের সবার হাতে হাতে আছে। ফোনে সার্চ দিলে অনেক ধরনের বই আমাদের সামনে চলে আসে। হ্যাঁ, তোমাদের কাছে এই সময় তোমাদের একাডেমিক বইটা হাতের কাছে না থাকলেও তোমরা একাডেমিকের বাহিরে যে বইগুলো আছে সেই বইগুলো পড়ার চেষ্টা করো, কারণ জানার কোনো কিন্তু শেষ নেই। যত বেশি জানবা, যত বেশি শুনবা, যত বেশি বই পড়বা, তত বেশি জ্ঞান অর্জন করবে। এই সময়টা যেহেতু তোমাদের একাডেমিক কার্যক্রম অনেকটাই শিথিল অবস্থায় আছে, তোমরা কলেজে আসতে পারছো না, ক্লাস করতে পারছো না, তাই তোমাদের হাতে এখন অফুরন্ত সময়। এই সময়টুকু তোমরা কাজে লাগানোর চেষ্টা করবে। নিজেকে কখনো ঠকানোর চেষ্টা করবে না। নিজেকে ঠকালে পক্ষান্তরে নিজেরই ক্ষতি সাধিত হয়। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে কোনো এক সময় কোনো এক ক্লাসে। ধন্যবাদ সবাইকে।